আচ্ছা, রেকর্ডিংটা স্টার্ট হয়ে গেছে। এখন আমি আইসিটি বইটা বের করে নেই। এই তো আইসিটি বইটা বের করলাম, নবম ও দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। আমি যাচ্ছি। কোনো কারণ ছাড়া আনমিউট করার দরকার নেই। আচ্ছা, জয়েন রিকোয়েস্ট কে দিল, অ্যাকসেপ্ট করি আমি। ঠিক আছে। আচ্ছা, এই তো প্রোগ্রামিং এর অধ্যায়টা চলে আসছে। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায়টা আমি বের করলাম। এখন এখানে প্রথমে প্রোগ্রামিং সম্পর্কে বলা আছে, বিভিন্ন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে বলা আছে। এগুলা পড়ে নিলেই হবে, এগুলো নিয়ে তেমন এক্সপ্লেন করা লাগবে না। পরের পৃষ্ঠায় আছে আর কি ট্রান্সলেটর প্রোগ্রাম সম্পর্কে, ট্রান্সলেটর অ্যাপ্লিকেশন সম্পর্কে। সো এখানে একটু বোঝার ব্যাপার আছে, কম্পাইলার আর ইন্টারপ্রেটার। আমি যদি একটু ওয়ান নোটটা ওপেন করে নিই। হুম, ঠিক আছে। প্রথমে ড্র করে নিচ্ছে একটা বক্স। সাপোজ ধরি এটা হলো ইন্টারপ্রেটার, হ্যাঁ, এটা ইন্টারপ্রেটার, আমি সংক্ষেপে লিখতেছি। এটা ইন্টারপ্রেটার। আর এটা হলো একটা কম্পাইলার। এটা কম্পাইলার। সো ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটারের কাজ হলো, আমার সাপোজ এখানে পাইথনের বেশ কয়েকটা লাইন কোড আছে, এগুলো আমাদের লাইন কোড। এখানে আমাদের কয়েকটা কোড আছে। সো ইন্টারপ্রেটারের কাজ হলো কোডগুলো লাইন বাই লাইন মানে আউটপুট করা আর কি। অর্থাৎ লাইন বাই লাইন কোডগুলো আউটপুট করবে। যেমন এই তো এই লাইনটা আছে, প্রথমে এই লাইনটা আউটপুট করবে। এই লাইনটা যখন আউটপুট করবে বলতে এই লাইনটা প্রথমে রান করবে। এই লাইনটা রান করার পরে যদি দেখে ঠিক আছে তাহলে পরের লাইনটা রান করবে, ঠিক আছে। তারপর যদি দেখে এই লাইনটা ঠিক আছে তাহলে এর পরের লাইনটা রান করবে। তারপর যদি দেখে এই লাইনটা ঠিক আছে তাহলে এর পরের লাইনটা রান করবে। কিন্তু সাপোজ এখানে আসে দেখা গেল এই লাইনটা ভুল, মানে কোন একটা সিনট্যাক্স এরর হয়েছে বা প্রোগ্রামে কোনো একটা ভুল করছে, তাহলে এই লাইন পর্যন্ত আউটপুট করে বাকি সব লাইনের আউটপুট করবে না। অর্থাৎ যেখানে ভুল সেখানে সেই লাইনের আগ পর্যন্ত আউটপুট করবে। তার মানে যেখান থেকে ভুল তার নিচের লাইন আর আউটপুট করবে না, অর্থাৎ সেই লাইনগুলো রান করবে না। এটা হলো ইন্টারপ্রেটারের কাজ। আর কম্পাইলারের কাজ হলো এই পুরা কোডের ফাইলটা, এই সম্পূর্ণ কোডের ফাইলটা একবারে রান করা, ঠিক আছে। মানে সম্পূর্ণ যে কোডের ফাইলটা আছে এই পুরা কোডের ফাইলটাকে একবারে রান করবে কম্পাইলার। এ কারণেই পাইথন ল্যাঙ্গুয়েজটা একটু স্লো, কারণ পাইথন হলো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আর ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজে কি হয়, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজে কোডগুলো লাইন বাই লাইন রান করে। অর্থাৎ প্রত্যেকটা লাইন মানে একের পর এক রান হয় আর কি। তাহলে যদি আমরা পাইথনের কথা বলি, পাইথন হলো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আগে জাভাস্ক্রিপ্টও ছিল ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, বাট এখন জাভাস্ক্রিপ্ট কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু পাইথন হলো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। পাইথন এ কারণে একটু স্লো ল্যাঙ্গুয়েজ। আর আমরা যদি কম্পাইলারের কথা বলি, কম্পাইলার ইউজ করে সি, তারপর সি প্লাস প্লাস, তারপর আছে জাভা, জাভাই, এগুলো ইউজ করে কম্পাইলার, অর্থাৎ এগুলো কম্পাইলারের মাধ্যমে রান হয়। আর পাইথন, জাভাস্ক্রিপ্ট এখন কম্পাইলার। জাভাস্ক্রিপ্ট এখন কম্পাইলার, আগে জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটেড ছিল, কিন্তু জাভাস্ক্রিপ্ট এখন কম্পাইলার ইউজ করে আর কি। আচ্ছা, যাই হোক। সো প্রথম এটা গেল, এটা আশা করি সবাই বুঝতে পারছে। আমরা যদি বইয়ের পরের পৃষ্ঠায় যাই, আমরা বাংলায় মানে এই জিনিসগুলো নিয়ে একটু কম আলোচনা করব, কারণ এগুলাতে বেশি সময় দিলে আর কি আমাদের সময় বেশি নষ্ট হবে। আচ্ছা, এবার আসি আমাদের মেইন কাজে, প্র্যাকটিক্যাল কাজে চলে আসি। প্রথমে আমাদের পাইথন কোড করার জন্য পাইথন নামে একটা অ্যাপ্লিকেশন লাগবে, যেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তাহলে আমি পাইথন নামের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে নিই। আমি এখানেই করলাম পাইথন। আমরা যদি সার্চ করি পাইথন ডাউনলোডস দিয়ে, তাহলে এই তো প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা চলে আসছে, এই তো পাইথন ডট ওআরজি, এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করার পরে এই ডাউনলোড পাইথন, এখানে ক্লিক করলে পাইথন ডাউনলোড হওয়া শুরু করবে। এই তো আমার ডাউনলোড হওয়া শুরু করছে, ঠিক আছে। আমার যেহেতু আছে সো আমি আর ডাউনলোড করলাম না, আমি এটা কেটে দিলাম। ডাউনলোড হওয়ার পর জাস্ট এখানে ডবল ক্লিক করে ইনস্টল করে নিলেই হবে। হ্যাঁ, এখন তোমাদের বইয়ে আরেকটা জিনিস আছে, সেটা হলো থনি সফটওয়্যার লাগবে পাইথন কোড করার জন্য, ঠিক আছে। তো থনি সফটওয়্যারটা এখানে এসে যদি আমরা সার্চ করি থনি ডাউনলোড লিখে, তাহলে এই তো থনির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে থনি ডট অর্গানাইজেশন, থনি ডট ওআরজি, এখান থেকে থনিটা ডাউনলোড করে নিতে পারবা। যেমন ডাউনলোড ভার্সন দেখা যাচ্ছে কি না, এই তো ডাউনলোড ভার্সন উইন্ডোজ ম্যাক লিনাক্স।
সো আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, সো আমরা উইন্ডোজ ইউজ করব, মানে উইন্ডোজের এখানে ক্লিক করব। আর যারা ম্যাক ইউজ করে তারা এখানে, আর যারা লিনাক্স ইউজ করে তারা এখানে। সো উইন্ডোজে ক্লিক করলেই কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এই তো উইন্ডোজ আমার যেহেতু কি এখানে 32 বিট, আচ্ছা আমার আমার লাগবে 64 বিট। হ্যাঁ, আমি এখানে 64 বিটের এখানে ক্লিক করলাম, যাদের 32 বিটের তারা 32 বিটে ক্লিক করবে। এই তো ডাউনলোড শুরু হয়ে গেছে। সো থনি তোমরা ইউজ করলে করতে পারো, বাট আমি থনি ইউজ করাটা রিকমেন্ড করবো না, কারণ থনি এই অ্যাপ্লিকেশন অনেক সমস্যা। সমস্যা বলতে আমি বুঝাচ্ছি, এখানে কোনো সাজেশন পাওয়া যায় না, প্লাস কোনো এক্সটেনশন ইনস্টল করার ব্যবস্থা নেই। তাই থনিটা ইউজ না করাই ভালো। বাট তোমাদের বইয়ে যেহেতু আছে তোমরা থনি ইউজ করতে পারো। আচ্ছা, এইবার আমরা এই পার্টটা গেল, এবার আমরা পরের পার্টে যাচ্ছি। পরের পার্টে থনিটা ইনস্টল করার পরে প্রিন্ট, এটা হ্যালো ওয়ার্ল্ড, এটা তো সবাই করতে পারবে আশা করা যায়। সো আমি কোডটা করবো ভিএস কোডে, তোমরা জাস্ট এখানে ডবল ক্লিক করে থনিটা ইনস্টল করে নিতে পারবা। এখানে ডবল ক্লিক করে তো ইনস্টল ফর মি অনলি, এখানে ক্লিক করে ইনস্টল শুরু হয়ে যাবে। এই নেক্সট নেক্সট করে ইনস্টল করে দেওয়া, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এই ক্রিয়েটেড ডেস্কটপ আইকন এখানে আমি ক্লিক করে দিলাম, নেক্সট দেন ইনস্টল, তাহলে কিন্তু ইনস্টলটা হয়ে যাবে। আমার যেহেতু থনি লাগবে না, সো আমি ক্যান্সেল করে দিলাম। আমার থনি দরকার নেই, আমি ভিএস কোডে কোড করব, কোড এক জায়গায় করলেই হলো। আরেকটা সহজ শর্টকাট বুদ্ধি শিখাই দিই, সেটা হলো তোমরা চাইলে অনলাইন কম্পাইলার ইউজ করতে পারো, এটা চাইলে ফোনে ইউজ করতে পারবা। যেমন তোমরা যদি সার্চ করো অনলাইন ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার ফর পাইথন। আচ্ছা, 1 মিনিট, রেজ হ্যান্ড করছে। আচ্ছা নাজিম, কি প্রশ্ন আছে? ফোনে আমি দেখাচ্ছি দেখাচ্ছি, 1 মিনিট, 1 মিনিট আমি দেখাচ্ছি। এই তো আমি সার্চ করলাম না অনলাইন কম্পাইলার ফর পাইথন। হ্যাঁ দেখ, মিউট করে রাখ, আমি আমি দেখাচ্ছি। এই তো অনলাইন কম্পাইলার ফর পাইথন, এখানে একটা এই তো প্রোগ্রামিজের একটা ওয়েবসাইট আসছে, ঠিক আছে, প্রোগ্রামিজের একটা ওয়েবসাইট আসছে, অনলাইন পাইথন কম্পাইলার। প্লাস এখানে আরও কিছু ওয়েবসাইট আছে, এগুলোও ভিজিট করতে পারো, বাট সাজেশন থাকবে প্রোগ্রামিজেরটা ইউজ করা। সো প্রথমে লিঙ্কে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছ মেইন ডট পাই নামে একটা ফাইল এখানে ক্রিয়েট করাই আছে, অর্থাৎ এটা অনলাইন কম্পাইলার। আমি যদি এখানে প্রিন্ট করি কিছু একটা, তাহলে দেখবো রান হবে। প্রিন্ট করি যদি হ্যালো ওয়ার্ল্ড নামে আমি প্রিন্ট করলাম, ওকে। এবার আমি এদের রান বাটনটা আছে, রান বাটনে ক্লিক করলাম, এই তো হ্যালো ওয়ার্ল্ড আউটপুটে চলে আসছে। অর্থাৎ এখানে আমরা কোড করতে পারবো, এখানে রান হবে। সো তোমাদের যদি প্যারা মনে হয় তোমরা শেখার ক্ষেত্রে এই অনলাইন কম্পাইলার ইউজ করতে পারো, এটা ফোনে ইউজ করতে পারবো। আমি অনলাইন এইটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এটার লিঙ্ক আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই তো চ্যাট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিছি, এটা চাইলে ফোনে ইউজ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা আমি গ্রুপেও দিয়ে দেবনি, সমস্যা নেই, ক্লাস শেষে আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবনি। এখানে চাইলে ফোনে তোমরা আর কি কোড করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি এটা একটু বড় করে নিই, প্রিন্ট এখানে চাইলে ফোনেও কোড করা যাবে। যেমন আমি যদি এখানে একটা ইন্টিজার, আমি একটু পরে বুঝাচ্ছি, হ্যাঁ। আমি যে প্রথমে একটু কোড করে দেখাই, আমি মেইন নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে আমি 10 রেখে দিলাম, প্রিন্ট করলাম এই মেইনটাকে। এবার যদি রান করি, এই তো 10 কিন্তু আউটপুট আসছে, তার মানে বোঝা যাচ্ছে এই অনলাইন কম্পাইলার আমরা পাইথনের কোড করতে পারবো, ঠিক আছে। যাই হোক, আমি অনলাইন কম্পাইলারে থাকতেছি না, এখানে আমার করা, এখানে কোড করাটা একটু প্যারা। সো আমি চলে যাচ্ছি ভিএস কোডে। আচ্ছা 1 মিনিট, ভিএস কোডটা আমি ওপেন করে নেই। আচ্ছা ঠিক আছে, আমার ভিএস কোডটা ওপেন হয়ে গেছে, 1 মিনিট, একটু লোড নেক, ঠিক আছে। আচ্ছা অন্য ফাইল ওপেন করা আছে, আমি একটু ইয়ে করি। আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। আমি যেমন ডেস্কটপ একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইল বলতে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম সাপোজ আইসিটি চ্যাপ্টার 6। সো তোমরা আমার সাজেশন থাকবে তোমরা অনলাইন কম্পাইলার ইউজ করতে পারো, বাট কেউ যদি লং টার্মে প্রোগ্রামিং করতে চাও তাহলে সাজেশন থাকবে ভিএস কোডটা ইনস্টল করে নিতে পারো। ভিএস কোডটা ইনস্টল করা আমি একদম ক্লাসের শেষে দেখাবো, একদম ক্লাসের শেষে ভিএস কোড ইনস্টল করা দেখাবো। যাই হোক, আমি আইসিটি চ্যাপ্টার 6 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, এবং এইটা আমি একটু ওপেন করে নিব আমার ভিএস কোডে। ওকে, এটা আমি ওপেন করে নিচ্ছি আমার ভিএস কোডে। হ্যাঁ, আমি ভিএস কোডে আইসিটি চ্যাপ্টার 6 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওপেন করে নিলাম, এটা একটু বড় করতেছি আমি। 1 মিনিট, এখানে আমি একটা ফাইল নিব, যেমন আমি ফাইল নিলাম মেইন ডট পাই নামে।
আর হ্যাঁ, ডট পাই কিন্তু এক্সটেনশন হিসেবে ইউজ করতে হবে। ডট পাই না দিয়ে যদি অন্য কোনো এক্সটেনশন ইউজ করা হয় তাহলে কিন্তু কম্পিউটার বুঝবে না যে আমরা কিসের কোড করতেছি। ঠিক আছে? অর্থাৎ আমরা যে পাইথনের কোড করব এটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের ডট পাই লিখতে হবে। ডট পাই না লিখলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করতেছি। এখন ডট পাই না দিয়ে যদি কেউ ডট সি দেয় তাহলে সি প্রোগ্রামিং এর ফাইল ওপেন হবে। কেউ যদি আবার ডট মানে ডট জেএস দেয় তাহলে জাভাস্ক্রিপ্ট ওপেন হবে। কেউ যদি আবার ডট সিপিপি দেয় তাহলে সি প্লাস প্লাস ওপেন হবে। সো এই ক্ষেত্রে আমাদের ডট পাই ইউজ করতে হবে যেন আমরা কম্পিউটারকে বুঝাইতে পারি যে আমরা পাইথনের কোড করব। অর্থাৎ ডট পাই হলো পাইথনের ফাইল এক্সটেনশন। আশা করি বুঝাইতে পারছি। না বুঝলে পরে প্রশ্ন করবে, আমি আবার বুঝাই দেবো, সমস্যা নেই। তো এখানে মেইন ডট পাই নামে আমরা একটা ফাইল ওপেন করে নিছি অলরেডি। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব। আমরা চলে যাচ্ছি আমাদের বইটা ওপেন করে নিই একটু। এই তো বইটা ওপেন করে নিলাম। সো প্রথমে প্রিন্ট করা বুঝাইছে, প্রিন্ট করা দেখাইছে আমরা কোনো লেখা প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি। সো প্রিন্ট করার জন্য আমরা যদি এখানে আসি, অর্থাৎ আমরা কোনো লেখা আমাদের আউটপুটে নিয়ে আসবো। ঠিক আছে? এই প্রিন্ট আমি লিখলাম। প্রিন্ট লিখে যদি এখানে একটা কোটেশন দিই, সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারো, আবার ডবল কোটেশন ইউজ করতে পারো, এটা তোমাদের ব্যাপার। সো সিঙ্গেল কোটেশন ইউজ করাটাই বেটার। আমরা যদি এখানে লিখি, সাপোজ লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে এই তো এখানে রান নামে একটা বাটন আছে, এই তো এখানে প্লে বাটন একটা অপশন আছে। এখানে ক্লিক করলেও কোডটা রান হবে। এখানে ক্লিক করলেও কোডটা রান হবে। আচ্ছা, এখানে কি বলতেছে একটু দেখি। মেইন ডট পাই নো ফাইল ডিরেক্টরি। আচ্ছা, এখানে আমাদের ফাইল ডিরেক্টরিটা বলে দেওয়া নেই। একটা মিনিট। রান পাইথন ফাইলে যদি আমি ক্লিক করি, এই তো এবার হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আউটপুটে চলে আসছে। দেখা দেখা যাচ্ছে কিনা, এই তো আউটপুটে কি দেখা যাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড? আচ্ছা, আউটপুট কি? আচ্ছা ঠিক আছে, আউটপুট দেখা। আচ্ছা, আমি এটা তাহলে আমি টার্মিনালে রান করি। ঠিক আছে, আমি টার্মিনালে রান করি এটা, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আমি এটা আমার টার্মিনালে রান করব। তোমরা এখানে চাইলেও রান করতে পারো, প্লাস তোমরা টার্মিনালেও রান করতে পারো। সাপোজ আমি যদি এখানে লিখি পাইথন, পাইথন লেখার পরে আমি যদি, আমার ফাইলের নাম কি ছিল, আমার ফাইলের নাম ছিল মেইন ডট পাই। মেইন ডট পাই যদি দিয়ে দিই তাহলে কিন্তু কোডটা এখানেও রান হবে। আচ্ছা এখানে আচ্ছা, পাইথন বানানটা আমরা ভুল করছি। পাইথন লিখলাম, দেওয়ার পরে মেইন ডট পাই, আমাদের যে ফাইলের নামটা ছিল মেইন ডট পাই নামে, এই ফাইলের নামটা দিয়ে দিলাম। দেন যদি ইন্টার প্রেস করি, এতে হ্যালো ওয়ার্ল্ড এখানেও কিন্তু চলে আসছে। হ্যাঁ, তোমরা চাইলে এই তো এখানে এই টার্মিনালেও রান করতে পারবা। এই যে এখানে এখানে রান বাটনে ক্লিক করে প্লাস তোমরা রান করতে পারবা তোমাদের নিজস্ব টার্মিনালে। অর্থাৎ তোমাদের কম্পিউটারে যে টার্মিনাল আছে, আমার টার্মিনালটা একটু কাস্টমাইজ করা, তাই দেখতে সুন্দর লাগতেছে। বাট তোমাদের টার্মিনাল হয়তো এরকম দেখতে হবে, তোমরা যদি কম্পিউটার ইউজ করে থাকো এরকম হবে তোমাদের টার্মিনালটা। অর্থাৎ সিএমডি যেটা আছে, সি ওটা 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 পরে, ওইটা পরে, ওইটা এখন আমাদের কাজের মধ্যে না। এই সিএমডিটা যেটা আছে এখানেও তোমরা ইউজ করতে পারো, এটাও আমরা কাস্টমাইজ করা আছে। যাই হোক, সিএমডির মতো তোমরা রান করতে পারো। ঠিক আছে? কিন্তু একটা কাজ করতে হবে, সেইটা হলো তোমরা যে ফোল্ডারে এখানে এই পাইথন ফাইলটা ক্রিয়েট করছো ওখানে যে এই ওপেন ইন টার্মিনাল করবা, তাহলে এখান থেকে তোমরা রান করতে পারো। যেমন আমি যদি এখানে করি পাইথন মেইন ডট পাই, তাহলে এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা রান হয়ে গেছে। ঠিক আছে? এখানেও রান করতে পারো, এখানে রান করাটাই বেটার। আর তোমরা চাইলে যদি কঠিন মনে হয় তাহলে এখানে রান বাটনে ক্লিক করলে রান হবে। ঠিক আছে? আচ্ছা, পরে কি বলছে আমরা একটু দেখে আসি। পরে বলছে টেক্সট প্রদর্শন করা, চাইলে তোমরা বাংলাও লিখতে পারো, বাংলা লিখেও রান করতে পারো। যেমন আমি একটু এক্সাম্পল দেখাই। যদি আমি এখানে প্রিন্ট দিলাম, প্রিন্ট দেওয়ার পরে আমি লিখলাম আমি বাংলায় গান গাই। ঠিক আছে? এটা লিখে আমি যদি এখন রান করি, আমি টার্মিনালটা ওপেন করে নিই। টার্মিনালটা ওপেন করে নিয়ে টার্মিনালটা আমি ওপেন করি, এখানে যদি আমি পাইথন লিখি অ্যান্ড মেইন ডট পাইটাকে যদি রান করি, মেইন ডট পাইটা রান করলাম, এই তো হ্যালো ওয়ার্ল্ড আমি বাংলায়। আচ্ছা, এই লেখাটা একটু অন্যরকম আসছে কারণ আমি টার্মিনালে রান করছি। তো এটা পরে যখন তোমরা কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রান করবা তখন কিন্তু বাংলা লেখাটা আর কি মানে এইভাবেই আসবে। আচ্ছা, আমরা এখানে একটু রান করে দেখি কি অবস্থা হয়। রান পাইথন ফাইলে যদি রান, আমি বাংলায় গান, লেখাটা একটু অন্যভাবে আসছে। ঠিক আছে? তোমরা যখন এই লেখাটা কোনো অ্যাপ্লিকেশনে শো করাবা, ওটা আসলে একটু হায়ার লেভেল প্রসেস, তখন লেখাটা কিন্তু সঠিকই আসবে। আচ্ছা যাই হোক,
পরের ব্যাপারে পরে আসলে বলছে প্রোগ্রামে চলক বা ভ্যারিয়েবলের ব্যবহার। ভ্যারিয়েবলটা আসলে কি এটা প্রথমে বুঝতে হবে। আমি একটু ওয়ান নোটটা ওপেন করে নিচ্ছি। ওয়ান নোটটা ওপেন করে ইরেজারটা কোথায়, এই তো ইরেজার পাইছি। এটা একটু মুছাই দিই, এগুলো একটু মুছাই দিই, ক্লিয়ার করে নিই এটা। ভ্যারিয়েবলটা এটা একটু বুঝতে হবে। ভ্যারিয়েবলটা হলো, আচ্ছা আমি এটা একটু, হ্যাঁ আচ্ছা, ভ্যারিয়েবলটা হলো ওয়ান কাইন্ড অফ স্টোরেজ। অর্থাৎ ভ্যারিয়েবল হলো এমন একটা স্টোরেজ, মানে কোনো একটা কন্টেইনার ভাবতে পারো যেখানে আমরা কোনো তথ্য জমা করে রাখতে পারবো। যেমন এখানে যদি আমি একটা কন্টেইনার নিয়ে নিলাম, হ্যাঁ, আমি একটা কন্টেইনার নিয়ে নিলাম। সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, ভ্যারিয়েবলের নাম দিলাম এ। হ্যাঁ, তার মানে কি এই এ নামে এখানে একটা কন্টেইনার তৈরি হয়ে যাবে, অর্থাৎ এরকম একটা ডিব্বা তৈরি হয়ে যাবে। এই এর মধ্যে আমরা রাখবো 10, অর্থাৎ 10 নামে একটা ভ্যালু রেখে দিব। তার মানে এই কন্টেইনারের ভিতরে 10 নামে একটা ভ্যালু স্টোর হয়ে যাবে। অর্থাৎ ভ্যারিয়েবল হলো ওয়ান কাইন্ড অফ স্টোরেজ, বা একটা কন্টেইনার বা একটা ডিব্বা চিন্তা করতে পারি যেখানে আমরা কোনো ভ্যালু বা কোনো তথ্য স্টোর করে রাখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এইটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে পারবো? আমরা যদি এখানে প্রিন্ট করি, আমরা সাপোজ প্রিন্ট করলাম এই এ নামে ভেরিয়েবলটা আছে না, এই এ নামে ভেরিয়েবলটা প্রিন্ট করে দিলাম। তাহলে কি হবে? তাহলে এই কন্টেইনার থেকে তথ্যটা বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসে আমাদের আউটপুটে শো করাবে 10। ঠিক আছে, বোঝা গেছে ভেরিয়েবলের কনসেপ্টটা? আশা করি বোঝা গেছে। সো এটা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি আমরা। আচ্ছা, এগুলাকে একটু কমেন্ট করে দিই। কমেন্টটা আমি পরে বুঝাচ্ছি, ওকে? কমেন্টটা আমি পরে বুঝাচ্ছি, শুধু জেনে রাখেন কমেন্ট করলে হয় কি এই কোডগুলার এক্সিকিউট করবে না, অর্থাৎ এই কোডগুলা রান করবে না। কমেন্ট করলে এই কোডগুলা রান করবে না, এই কোডগুলা ইগনোর করবে। আচ্ছা, কিন্তু এবার আমরা ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। সো ভ্যারিয়েবল ডিক্লারেশনের প্রসেস আছে কিছু। আমি প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। ভ্যারিয়েবল পাইথনে ডিক্লেয়ার করার জন্য কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে একটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে। আচ্ছা, আমি এটা ইংলিশ করে নিই। যেমন আমি ভ্যারিয়েবলের নাম দিলাম এ, এর মধ্যে আমি রেখে দিলাম 10K। ঠিক আছে। এবার এটাকে যদি রান করি তাহলে কিন্তু কোনো প্রকার আউটপুট আসবে না। আমি একটু রান করে দেখি। পাইথন মেইন ডট পাই, কোনো প্রকার আউটপুট আসে নাই। দেখো ফাঁকা, কিন্তু টার্মিনালটা কিন্তু ফাঁকা। আউটপুট আসে নাই কেন? কারণ আমরা এটাকে কোনো কাজে ব্যবহার করিনি। অর্থাৎ এটাকে যদি আমি একটা কাজ করি, প্রিন্ট করি এটাকে, তাহলে কিন্তু কাজ হবে আবার। তাহলে আমি যদি রান করি, টার্মিনালে রান করি, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। পাইথন মেইন ডট পাই, এই তো 10টা কিন্তু আউটপুটে চলে আসছে। দেখা যাচ্ছে কিনা? 10টা কিন্তু আউটপুটে চলে আসছে। আর এই যে এই কোডগুলো কিন্তু এক্সিকিউট করে নাই, কারণ এগুলো আমি কমেন্ট করে দিছি। কমেন্টটা আমি পরে বুঝাচ্ছি, ওকে? কমেন্টটা আমি পরে বুঝাচ্ছি। আচ্ছা, এবার আসি পরের প্রসেসে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে, বইয়ে তোমাদের দেওয়া আছে। যেমন তোমাদের বইয়ে যদি আমি যাই, তোমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়মাবলী আছে। এই তো ভ্যারিয়েবল নামকরণ করার কিছু নিয়মাবলী আছে। যেমন এখানে মাই ভ্যারিয়েবল, অর্থাৎ কিছু ভুল নামকরণ আর কিছু সঠিক নামকরণ। এটা তোমরা একটু পড়ে নিতে পারো, তবু আমি কিছু প্রসেসটা দেখাচ্ছি আর কি। যেমন তোমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে কোনো প্রকার স্পেস ইউজ করতে পারবে না। আমি এগুলোও কমেন্ট করে দিচ্ছি যেন এগুলো এক্সিকিউট না হয়। অর্থাৎ তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো যেন পরে তোমাদের কাজে আসে। আচ্ছা, প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো কোনো একটা নাম দিতে হবে। বাট এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করারও কিছু প্রসেস আছে। যেমন আমি যদি বলি কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, ওকে? কোনো প্রকার স্পেস তোমরা দিতে পারবে না। যেমন আমি যদি এখানে লিখি মাই মাই নেম, তাহলে কিন্তু এটা ভ্যারিয়েবল হবে না। দেখো অলরেডি কিন্তু লাল বাতি জ্বালাই দিছে মাই নেম, দেখো অলরেডি লাল বাতি জ্বালাই দিছে। এখানে যদি আমি প্রিন্ট করি এই মাই নেমটাকে, কোনো প্রকার কাজ হবে না, একটা বড় সড়ো ইরোড দিয়ে দিবে মাই নেম। এবার যদি আমি এটাকে রান করি, দেখো পাইথন মেইন ডট আই দিয়ে যদি রান করি, দেখো এই নেম ইনভ্যালিড সিনট্যাক্স, অর্থাৎ আমার সিনট্যাক্সে ভুল হয়েছে। বাট এইটাকে যদি একটু কারসাজি করি, এইটাকে যদি স্পেস দিলাম না, আমি স্পেস আমি দিলাম না, এবার যদি রান করি তাহলে কিন্তু কামটা হয়ে যাবে। তো পাইথন লিখে আমি যদি এটা রান করে দিই, পাইথন মেইন ডট পাই লিখে রান করলাম, এই তো এবার কিন্তু চলে আসছে। এবার কিন্তু চলে আসছে কারণ আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশনটা প্রথমে ভুল ছিল, এখন কিন্তু ঠিক আছে। আচ্ছা, পরের প্রসেসে আসি আমি এখন। পরের পার্টে বলছে ন্যাশনাল আইডি সম্পর্কে। ন্যাশনাল আইডি বলতে বলছে ন্যাশনাল আইডি এখানে আর কি ভ্যারিয়েবল আকারে ডিক্লেয়ার করছে, যেটা ভুল প্রসেস। যেমন আমি বললাম কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না।
তোমরা চাইলে কি করতে পারো, তোমরা চাইলে আন্ডারস্কোর ইউজ করতে পারো। যেমন আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে এটাকে আমি কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পরে এবার আমি এখানে একটা ভ্যারিয়েবল নিব। যেমন আমি নিলাম মাই প্র্যাকটিস নামে, বা হ্যাঁ মাই প্র্যাকটিস নামে একটা ভ্যারিয়েবল নিলাম আমি, যেখানে আমি সাপোজ কিছু একটা দিয়ে দিলাম, 30 দিয়ে দিলাম। ওকে, এটা কিন্তু ভুল প্রসেস, কারণ স্পেস দেওয়া যাবে না। তোমরা চাইলে কি করতে পারবা, তোমরা চাইলে জাস্ট এখানে একটা আন্ডারস্কোর যদি দিয়ে দাও, তাহলে কিন্তু ভ্যারিয়েবলের ডিক্লারেশনের প্রসেসটা ঠিক থাকবে। আন্ডারস্কোর না দিলেও হবে, তোমরা চাইলে যদি একসাথে লেখো তাহলে কিন্তু তাও হবে, বাট আন্ডারস্কোর দেওয়াটা বেটার, তাহলে আর কি সেপারেট থাকে, দুইটা ওয়ার্ড সেপারেট থাকে। আচ্ছা, সেমিকোলন না দিলেও হয়, ঠিক আছে। এবার আমরা যদি এখানে প্রিন্ট করি কাকে, এই মাই প্র্যাকটিসটাকে, দেন আমরা রান করব। এখানে আমি পাইথন মেইন ডট পাই দিয়ে রান করলাম। এটা 30 কিন্তু আউটপুটে চলে আসছে, কারণ আমরা এই 30টাকে এই মাই প্র্যাকটিসে ইনপুট মানে জমা করে রাখছিলাম এবং দেন এটা প্রিন্ট করছি। যাই হোক, আচ্ছা, কথা বোঝা যাচ্ছে কি, মানে ক্লাস কি বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করলে ভালো হয়, বা চ্যাট বক্সে লিখলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো সমস্যা থাকলে একটু বললে ভালো হবে। আচ্ছা, পরের প্রসেসে যাই, একটু পরের প্রসেসে কি বলছে আমরা একটু দেখি। পরের প্রসেসে বলছে, এই তো এখানে, যেমন দিস ভেরিয়েবল ইজ ভেরি কুল, এই সেম জিনিসটাই কিন্তু আলোচনা করলাম, যে কোনো প্রকার স্পেস ইউজ করতে পারবো না, জাস্ট এখানে আন্ডারস্কোর ইউজ করতে পারো। এই তো আন্ডারস্কোর দিয়ে দিছে এরা, আন্ডারস্কোর ইউজ করতে পারো, বা পুরাটাকে এক জায়গায় লিখতে পারো। পুরোটাকে এক জায়গায় লিখলে একটা কাজ করতে পারো, তোমরা একটা ক্যামেল কেস ফলো করতে পারো। ক্যামেল কেস কি, ক্যামেল কেসটা আমি বুঝাচ্ছি। ক্যামেল কেস হলেও, যেমন আমি এখানে যদি মাই নেম লিখি, মাই নেমে আমি নাম আমার লিখে দিচ্ছি তাহা। হ্যাঁ, আমি স্ট্রিংটা পরে বুঝাচ্ছি। তাহা লিখে আমি মাই নেম দিয়ে দিলাম। সো ক্যামেল কেসটা কি, ক্যামেল কেসটা হলো ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে এই প্রথম অক্ষরটা ছোট হাতের হবে এবং পরের অক্ষরটা বড় হাতের হবে। এটাকে বলা হয় ক্যামেল কেস। ক্যামেল কেস ফলো করা, ক্যামেল কেস ফলো করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, ঠিক আছে। তুমি যদি দুইটাই ছোট হাতের দাও তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে কোনটা কোন ওয়ার্ড। যেমন মাই একটা ওয়ার্ড, নেম আর একটা ওয়ার্ড। সো তুমি পরের ওয়ার্ডটা যদি বড় হাতের দাও, তাহলে এটাকেই বলা হয় ক্যামেল কেস ফলো করা। বিশেষ এটা জাভাস্ক্রিপ্টে বেশি ইউজ করা হয়, ঠিক আছে। তো আমি যদি প্রিন্ট করি এই মাই নেমটাকে, দেন আমি যদি কোডটা রান করি একটু, এই তো আউটপুট কিন্তু চলে আসছে তাহা, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, পরের প্রসেসে আসি। পরের প্রসেসে বলছে যে কোনো প্রকার আমরা না, মানে নাম্বার আগে ইউজ করতে পারবো না, অর্থাৎ কোনো প্রকার নাম্বার আমরা ভ্যারিয়েবলের আগে ইউজ করতে পারবো না। আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি 9ABC নামে, দেখো প্রথমে লাল বাতি জ্বলাই দিছে, দেখো অলরেডি লাল বাতি জ্বলাই দিছে এখানে, মানে কোড রানও করতে হয়নি। আমি যদি এখানে দিলাম 10, আচ্ছা এগুলো আমি কমেন্ট করে দিই, এগুলো আবার আউটপুট করবে না স্যার। এই দেখো, এই দেখো এখানে কিন্তু লাল বাতি জ্বলাই দিছে, অলরেডি আগে লাল বাতি জ্বলাই দিছে। এবার তাও আমি প্রিন্ট করে দেখাচ্ছি, প্রিন্ট করে দিলাম এই 9ABCটাকে, ঠিক আছে। লাল বাতি কিন্তু জ্বলাই দিছে, তাও আমি প্রিন্ট করে দেখাচ্ছি পাইথন মেইন ডট পাই, ঠিক আছে। এই তো সিনট্যাক্স এরর দিয়ে দিছে, অর্থাৎ তুমি যেমন এখানে কি বলছে দেখো, ইনভ্যালিড ইনভ্যালিড ডেসিমাল লিটারাল, অর্থাৎ তুমি এখানে ভুলভাবে কোনো কিছু একটা ডিক্লেয়ার করছো বা ভুল একটা সিনট্যাক্স দিয়ে দিছো, অর্থাৎ তোমার সিনট্যাক্সই ভুল, মানে প্রোগ্রামিং করার প্রসেসটাই তোমার ঠিক নেই, তাহলে কিন্তু হবে না। তুমি একটা কাজ করতে পারো, এই 9টাকে যদি তুমি যদি পিছনে পাঠাই দাও তাহলে কিন্তু কোনো প্রকার প্রবলেম নাই। আমি সেম এই 9টাকে পিছনে পাঠিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার প্রবলেম নেই। বাট এই 9টাকে যদি সামনে দাও, অর্থাৎ কোনো প্রকার সংখ্যা যদি তুমি সামনে ইউজ করো, তাহলে কিন্তু ভেজাল আছে, লাল বাতি জ্বালাই দিবে তাহলে কিন্তু। এবার আমি কোডটা রান করে দেখি। সো পাইথন দিলাম মেইন ডট পাই, এবার দেখো 10 কিন্তু আউটপুটে চলে আসছে। এই তো 10টা আমার আউটপুটে চলে আসছে। যাই হোক, আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই বলবা। সো পরে কি বলছে, পরে বলছে আমরা কোনো প্রকার আর কি স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, যেমন ডলার সাইন, তারপর পার্সেন্টেজ, স্টার, তারপর হেক্স নামে একটা চিহ্ন আছে ওইটা আছে, আরও কিছু চিহ্ন আছে, হ্যাশট্যাগ আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো না। স্পেশাল কোনো চিহ্ন আমরা ভ্যারিয়েবলের নামকরণের ক্ষেত্রে ইউজ করতে পারবো না, ঠিক আছে। যেমন আমি একটু এক্সাম্পল দিই, এখানে এখানে আমি সাপোজ ডলার সাইন দিলাম, ডলার সাইন দেওয়ার পরে এখানে সাপোজ দিয়ে দিলাম var,
দেওয়ার পরে লাল বাতি কিন্তু জ্বলাই দিছে, দেখছো লাল বাতি জ্বলাই দিছে। এখানে যদি আমি 10টা দিয়ে দিই, আবার যদি প্রিন্ট করি, আচ্ছা প্রিন্ট করতে হবে না এটা, কারণ এটা এটা ভুল, আমরা বেশি সময় নষ্ট করবো না, ঠিক আছে। এটাও কিন্তু ভুল, বাট এটাকে যদি সরাই দাও তাহলে কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এটাকে প্রিন্ট করলে কিন্তু আউটপুটে আসবে। আচ্ছা, পরের প্রসেসটা দেখি। এটা পরে সেম, মানে এইরকম আমরা এই যে অ্যাট দ্য রেট চিহ্ন, এটা কিন্তু একটা স্পেশাল সিম্বল, এটা আমরা ইউজ করতে পারবো না আমাদের ইয়েতে, ঠিক আছে। এই অ্যাট দ্য রেট চিহ্নটা আমরা ইউজ করতে পারবো না, অর্থাৎ স্পেশাল কোনো সিম্বলই আমরা আমাদের ভ্যারিয়েবলের নামকরণের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো হয়নি, বাট এই ভারের আগে তোমরা যদি আন্ডারস্কোর দিতে চাও তাহলে কিন্তু সমস্যা নেই, আন্ডারস্কোর দিতে চাইলে সমস্যা নেই, ঠিক আছে। বাট এটা দেখো একটু ডিপ হয়ে গেছে, হ্যাঁ, একটু কিন্তু ডিপ হয়ে গেছে, আগে ছিল সাদা, বাট সাদা কিন্তু এখন, বাট যখন এটার নিচে আমি ইয়ে দিব, আন্ডারস্কোর দিব, তখনই কিন্তু এটা হয়ে যাচ্ছে দেখো, একটু ডিপ হয়ে যাচ্ছে, মানে অফ হোয়াইট কালার হয়ে যাচ্ছে। এটার কারণ কি? এটা একটা প্রোটেক্টেড ভেরিয়েবল হয়ে যাবে। যাই হোক, এটা অবজেক্ট ওরিয়েন্টেড পার্ট, এই পার্টে যাচ্ছি না। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্ট, হ্যাঁ, এটাতে আর যাচ্ছি না। প্রোটেক্টেড ভেরিয়েবল, প্রাইভেট ভেরিয়েবল, এগুলো আরও অনেক কিছু আছে, এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড পার্ট, এগুলো তার যাচ্ছে না, সো এটার মাথায় নেওয়ার দরকার নেই। আচ্ছা, পরের বার বলছে আমরা কোনো প্রকার কিওয়ার্ড ইউজ করতে পারবো না। কিওয়ার্ড বলতে আমি বুঝাচ্ছি পাইথনের কিছু রিজার্ভড কিওয়ার্ড আছে, যেমন এই প্রিন্ট আছে না, এই প্রিন্টটাকে কিন্তু আমরা কি করার জন্য ইউজ করি? প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন, অর্থাৎ এই প্রিন্টটাকে আমরা ইউজ করি। আচ্ছা, কেউ জয়েন রিকোয়েস্ট দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করে নিই, ঠিক আছে। এই প্রিন্টটাকে আমরা ইউজ করি কোনো কিছু আউটপুট করার জন্য, অর্থাৎ কোনো কিছু টার্মিনালে আউটপুট করার জন্য। এই প্রিন্টটাকে যদি আমরা ভ্যারিয়েবলের নাম আকারে চালাই দিই তাহলে কিন্তু হবে না। যেমন এখানে কিছু বলে নেই, বলবে অবশ্যই যখন ওখানে ফাংশনটা আমি কল করে দেবো। এবার যদি আমি কি করি, এবার আমি যদি একটা কাজ করি, প্রিন্ট করে দিব, এই প্রিন্টটাকে আবার প্রিন্ট করতে হবে, বুঝছো কি ঝামেলা? প্রিন্টটাকে প্রিন্ট করতে হবে। এবার আমি যদি রান করি, আচ্ছা এটাকে আমি একটু ইয়ে করে দিই, পাইথন মেইন ডট পাই, দেখো সিনট্যাক্স এরর দিয়ে দিছে, অর্থাৎ তুমি ক্যান নট অ্যাসাইন টু এ ফাংশন কল হেয়ার, অর্থাৎ তুমি কোনো প্রকার ফাংশন এখানে ইউজ করতে পারবে না। অর্থাৎ তো পাইথনের যে বিল্ট ইন ফাংশনগুলো আছে এগুলো ইউজ করতে পারবে না। আমি যদি এই ফাংশনটাকে কেটে দিই তাও কিন্তু ইউজ করতে পারবে না, কারণ প্রিন্ট হলো একটা রিজার্ভড কিওয়ার্ড, প্রিন্টটাকে কখনো ইউজ করা যাবে না। ফাংশন এখানে কল করে দিয়েছি, বাট আমি ফাংশনটা আমি ইউজ করলাম না, আমি জাস্ট প্রিন্টটা লিখলাম। এবারও কিন্তু লাল বাতি জ্বালাবে, পাইথন মেইন ডট পাই, এই তো লাল বাতি জ্বালাই দিছে। প্রিন্ট কখনোই ইউজ করতে পারবে না, কারণ প্রিন্ট হলো রিজার্ভড কিওয়ার্ড। আবার পাইথনে আছে ইন্টিজার আছে, আরও অনেক কিছু আছে, এগুলো তোমরা বুঝতে পারবো আস্তে আস্তে যখন তোমরা পাইথন প্রোগ্রামিং করবা। তাহলে ইন্টিজার আছে, দেন আছে এসটিআর আছে, আর ফ্লোট আছে, দেন আছে তোমার বুল আছে, ট্রু আছে, দেন ফলস আছে, তারপর আছে ডিফাইন আছে, তারপর আরও অনেক কিছু আছে। এগুলো আস্তে আস্তে তোমরা শিখতে পারবা, মানে ধীরে ধীরে যখন পাইথন প্রোগ্রামিং করবা ধীরে ধীরে তোমার মানে মাথায় চলে আসবে কোনটা রিজার্ভ কিওয়ার্ড। আর এত ভ্যারিয়েবলের নামকরণের এত শর্ট পড়ে নেই যে আমাদের রিজার্ভ কিওয়ার্ড ইউজ করতে হবে। আচ্ছা, এটা আমি কমেন্ট করে দিচ্ছি, এটা কমেন্ট করে আমি লিখেও দিচ্ছি এখানে, নট ইউজেবল, ইউজেবল, ওকে, বানান ভুল হলো নাকি জানি না, ভুল হলে হবে, সমস্যা নেই। আচ্ছা, পরের পার্টে আমরা আসি। এই তো ভ্যারিয়েবলের কথা বললাম, ভ্যারিয়েবলে আমরা কোনো কিছু অ্যাসাইন করে রাখতে পারি, অর্থাৎ ভ্যারিয়েবলে আমরা ডেটা সংরক্ষণ করে রাখতে পারবো। এটা তো দেখাইলাম আমি ভ্যারিয়েবলে কীভাবে ডেটা সংরক্ষণ করতে হয়। জাস্ট এখানে এ নিলাম, এর ভিতরে আমি দিয়ে দিলাম 10, বা একটা স্ট্রিং দিয়ে দিলাম। স্ট্রিং দেওয়ার জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের এখানে একটা ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে হবে। যেমন আমি লিখে দিলাম মাই নেম ইজ তাহা, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। বি এর মধ্যে আমি কি করলাম, ডবল কোটেশন দিয়ে দিব। এবার ডবল কোটেশন দিয়ে আমি দিলাম কি দেওয়া যায়, আমি ক্লাস 10-এ পড়ি, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এবার যদি আমি এটা প্রিন্ট করি, প্রিন্ট করব এই এটাকে আর বিটাকে, অর্থাৎ তোমরা কমা দিয়ে কিন্তু প্রিন্ট করতে পারবা, হ্যাঁ, কমা দিয়ে দুইটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারবা। এবার যদি আমি এই কোডটাকে একটু রান করে দিই, আমি রান করব পাইথন মেইন ডট পাই, এই তো মাই নেম ইজ তাহা, আমি ক্লাস 10-এ পড়ি, চলে আসছে কিন্তু। হ্যাঁ, এইভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, অর্থাৎ তুমি ভ্যারিয়েবলের নাম দিবা, দেন একটা সমান চিহ্ন দিবা, তারপর তুমি আর কি ভ্যালুটা দিয়ে দিবা, তুমি স্ট্রিং দিবা নাকি দশমিক সংখ্যা দিবা নাকি তুমি ইন্টিজার দিবা, সেটা তোমার ব্যাপার। আচ্ছা, পরের পার্টে আসি আমরা, পরে কি বলছে। আচ্ছা, এগুলা আশা করি তোমরা পারবা, যে এখানে ভ্যারিয়েবলের নাম দিছে আর প্রিন্ট করছে, ভ্যারিয়েবলের নাম দিছে, দেন ওখানে একটা ভ্যালু দিছে, ওটা প্রিন্ট করছে। এটা আমি দেখালাম, এতক্ষণ এগুলো দিয়ে এক্সাম্পল দিলাম, সো এগুলো আর দেখাইতে হচ্ছে না আশা করি।
এবার আসি ডেটা টাইপে। হ্যাঁ, ডেটা টাইপ কি? পাইথনে কিছু ডেটা টাইপ আছে, তোমাদের এখানে 4টা সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও অনেক ডেটা টাইপ আছে, তোমাদের এখানে 4টা সম্পর্কে বলা আছে। যেমন আমি যদি এখানে দেখাই যে পাইথনে যেমন ইন্টিজার টাইপ আছে। ইন্টিজার টাইপ দিয়ে কি বোঝায় আমি কমেন্ট করে দেখাই, হ্যাঁ, যেন ইরর না দেয়। ইন্টিজার টাইপ আছে, ইন্টিজার টাইপ দিয়ে কি বোঝায়? ইন্টিজার টাইপ দিয়ে বোঝায়, বাংলায় লিখি যেন তোমাদের সুবিধা হয়, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা ঝামেলা হচ্ছে। পূর্ণ সংখ্যা, হ্যাঁ চলে আসছে। অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা দিয়ে যদি কোনো ভেরিয়েবল সেট আপ করি তাহলে সেটা হবে ইন্টিজার টাইপ ভেরিয়েবল। অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আমরা পূর্ণ সংখ্যা রেখে দিছি। যেমন ধরো আমি 10 রেখে দিলাম, হ্যাঁ, 10 বা 20 রেখে দিলাম। 10 কি? পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার। সো এই ভেরিয়েবলের টাইপটা হবে ইন্টিজার টাইপ। যেমন এখানে দেখো একটা কাজ করছিলাম আমরা, এই এর মধ্যে আমরা 10 রেখে দিয়েছিলাম, তাই না? আমি একটা আনকমেন্ট করে দিলাম, এর মধ্যে আমরা 10 রেখে দিয়েছিলাম। সো এটা কি? এই এটা হলো ইন্টিজার টাইপ ভেরিয়েবল। ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল। ওকে, তারপর দেখো একটা কাজ করছি আমি, এটা হলো কি করছি, এটা হলো একটা আমি টেক্সট রেখে দিছি। এটা টেক্সট আমি এখানে ইনপুট আকারে রেখে দিচ্ছি, অর্থাৎ ভ্যারিয়েবলে স্টোর করছি। সো এটা কি হবে? কমেন্ট করে আমি লিখে দিচ্ছি, এটা হবে দিস ইজ স্ট্রিং, দিস ইজ স্ট্রিং টাইপ টাইপ ভ্যারিয়েবল। স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হলো আমরা কোনো কিছু স্টোর করে রেখে দিব। ওকে, পরে আমি কিছু আনকমন এক্সাম্পল দিব, তাহলে তোমরা বুঝতে পারবে স্ট্রিং সম্পর্কে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে দিই, এটাও দিছি স্ট্রিং টাইপের, এটা লিখতে হচ্ছে না। তারপর একটা কাজ করব আমরা এখন, আমরা এখানে একটা কাজ করব, এ দিলাম, এর মধ্যে আমি 10.5 লিখে দিলাম। সো এইটা হবে ফ্লোট টাইপ ভেরিয়েবল। কমেন্ট করে লিখে দিই, ফ্লোট টাইপ ভ্যারিয়েবল। তোমাদের যখন টাইপ বের করা শিখাবে তখন বুঝতে পারবে আরো। এটা হলো ফ্লোট টাইপ ভেরিয়েবল। ওকে, সো আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হলো বুলিয়ান ডেটা টাইপ। হ্যাঁ, বুলিয়ান ডেটা টাইপ, আমি বুলিয়ান ডেটা টাইপ সম্পর্কে যদি একটু জানাই, যেমন এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম ট্রু। আচ্ছা, এটা ছোট হাতের নেই আমি, হ্যাঁ, ট্রু অর ফলস। ট্রু অর ফলস। আচ্ছা, বানানটা ভুল হচ্ছে, ঠিক আছে। ট্রু অর ফলস আমি একটা ভ্যারিয়েবল নিলাম, হ্যাঁ। এখানে যদি এটা আমাদের ট্রু হয় তাহলে আমরা এখানে ট্রু সেট করে রাখবো, আর যদি ফলস হয় তাহলে কি করব? আচ্ছা, এই নামে একটা ভুল ভেরিয়েবল নিলাম, ট্রু অর ফলস। আরেকটা জিনিস দেখো, এখানে আমরা ফলস সেট করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমাদের যদি কোনো কিছু চেকিং এর প্রয়োজন পড়ে যে এটা চেক করতে হবে এটা ট্রু নাকি ফলস, তখন আমরা কি করব? তখন আমরা এই ট্রু আর ফলসটা ইউজ করতে পারবো। এইটা হলো বুলিয়ান টাইপ, এটাকে বলা হয় বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ, বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল, ঠিক আছে, যেটাকে সংক্ষেপে লেখা হয় বুল। সংক্ষেপে বুল লেখা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো আর কি এই ডেটা টাইপ সম্পর্কে। সো প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম ইন্টিজার টাইপ সম্পর্কে। ইন্টিজার টাইপ, এটা ইন্টিজার টাইপ। তারপর আমরা দেখলাম ডবল টাইপ, সরি স্ট্রিং টাইপ, এটা হলো স্ট্রিং টাইপ। দেন আমরা দেখছি ফ্লোট টাইপ অর্থাৎ দশমিক সংখ্যাগুলো। তারপর আমরা দেখছি এই বুলিয়ান টাইপ, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কিছু বাদ গেল নাকি? আচ্ছা, হ্যাঁ, আমরা মোটামুটি দেখে ফেলছি। আরও কিছু ডেটা টাইপ আছে, আরও অনেক ডেটা টাইপ আছে যেগুলো তোমরা আস্তে আস্তে পরিচিত হবা। যেমন লিস্ট আছে, ডিকশনারি আছে, আরও অনেক কিছু আছে, সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। আচ্ছা, এবার আমরা একটু টাইপ কাস্টিংটা দেখি। হুম, টাইপ কাস্টিংটা একটু দেখি। যেমন টাইপ কাস্টিং বলতে বোঝাচ্ছে এখানে ভ্যারিয়েবলের টাইপ বের করা। হ্যাঁ, ভ্যারিয়েবলের টাইপ বের করার ক্ষেত্রে আমরা টাইপ কাস্টিং ইউজ করে থাকি। যেমন আমি যেগুলো বললাম যে এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল, এটা বললাম না আমি ইন্টিজার টাইপ ভেরিয়েবল, আমার কথার প্রমাণ কি? প্রমাণ তো নাই যে এটা ইন্টিজার টাইপ। তারপর এখানে বললাম স্ট্রিং টাইপ, এটার তো কোনো প্রমাণ নেই। তারপর এখানে বললাম ফ্লোট টাইপ, এটারও তো কোনো প্রমাণ নেই। প্রমাণ দেওয়ার জন্য তোমাদের শিখতে হবে টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিং এর জন্য এখানে একটা কাজ করতে পারি আমরা। যেমন এখানে যদি আমরা একটা, আচ্ছা এগুলো আমি সব কমেন্ট করে দিচ্ছি, আমরা আবার নতুন করে কাজ করব। এগুলো সব কমেন্ট করে দিচ্ছি যেন আমাদের ঝামেলা না হয়, ঝামেলা যেন না পাকায় এগুলো। আর এটাও আমি কমেন্ট করে দিলাম। হুম, ওকে।
এবার এখানে আমরা একটা কাজ করব, এখানে জাস্ট আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবল যেমন এ নামে একটা ভ্যারিয়েবল নিলাম যেখানে আমরা 10 রেখে দিলাম, বি নামে একটা ভ্যারিয়েবল নিলাম যেখানে রেখে দিলাম 10.5, সি নামে একটা ভ্যারিয়েবল নিলাম যেখানে যেখানে লিখে দিলাম বিএফএসবি। হ্যাঁ, তারপর আমরা ডি নামে একটা ভ্যারিয়েবল নিলাম যেখানে রেখে দিলাম ট্রু। আমরা চারটা ভ্যারিয়েবল নিয়ে ফেলছি। প্রত্যেকটা টাইপ বের করবো। হ্যাঁ, আমরা যদি প্রিন্ট করি এই টাইপ যদি লিখি, টাইপ নামে একটা ফাংশন আছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি কোনটার টাইপ কি। যেমন আমি যদি টাইপ লিখি, এখানে টাইপ লেখার পরে যদি এটা দিয়ে দিই, অর্থাৎ এই যে এ ভ্যারিয়েবলটা আছে, এই এ ভ্যারিয়েবলটাকে এখানে দিয়ে দিলাম, অর্থাৎ আমরা এ ভ্যারিয়েবলের টাইপটা বের করবো। ঠিক আছে, সো এখানে আমি আমার টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, টার্মিনাল কেটে গেছে নাকি? সবগুলা নাম্বার বলতে আমি বুঝলাম না। ABCD একসাথে? এটা একটু চেক করতে হবে, আসলে কোড রান না করে বোঝা যাচ্ছে না। এটা সিনট্যাক্স এরর দিবে, সব যদি দেওয়া হয় না তাহলে সিনট্যাক্স এরর দিবে। আচ্ছা, এটা পরে চেক করতেছি, সমস্যা নেই, এটা একটু পরে চেক করতেছি। আচ্ছা আচ্ছা, আমার ভ্যারিয়েবল, আমার হাইপার টার্মিনালটা ওপেন হয়ে গেছে। আমি এটা, সরি, ক্লোজ হয়ে গেছে, আমি এটা ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখাই আমি আমি এখন শোনা যায়? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো টাইপ বের করবো আমরা। হ্যাঁ, টাইপ বের করার জন্য, আচ্ছা কথা কি এতক্ষণ শোনা গেছে না? কেবল তো শোনা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ভ্যারিয়েবল, আচ্ছা টাইপটা কি শোনা গেছে টাইপ যখন এক্সপ্লেন করতেছিলাম? ও আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই টাইপ দিয়ে আর কি আমরা কোনো ভ্যারিয়েবলের টাইপটা বের করতে পারি। যেমন আমি রান করে দেখি, এই টাইপের মধ্যে এটাকে ঢুকাই দিলাম, তার মানে কি করবে, এ ভ্যারিয়েবলের টাইপটা দেখাবে। আমি কি করব, এই কোডটাকে এখন একটু রান করব। সো আমি পাইথন লিখলাম এবং মেইন ডট পাই এই ভেরিয়েবলটাকে, সরি ফাইলটাকে রান করলাম। এই দেখো ক্লাস ইন্ট নামে চলে আসছে, অর্থাৎ ক্লাস ইন্টিজার। এর থেকে বোঝা যাচ্ছে এই ভেরিয়েবলটা হলো ইন্টিজার টাইপ ভেরিয়েবল। ক্লাস ইন্ট কিন্তু চলে আসছে, দেখা যাচ্ছে ক্লাস ইন্ট কিন্তু চলে আসছে। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। আর এই ক্লাসটা তোমাদের এখন বুঝতে হবে না, এটাও অবজেক্ট ওরিয়েন্টেডের পার্ট। এটা তোমরা পরে শিখতে পারবা, হায়ার লেভেলে শিখতে পারবা আর কি। আচ্ছা, পরেরটা আসি। প্রিন্ট যদি আমরা করি, আচ্ছা এতগুলো কোড আমরা বাড়াবো না, এর ভিতরে আমরা এটাকে কেটে দিয়ে বিটা দিয়ে দিলাম। বির মধ্যে দেওয়া আছে 10.5, এই সেম কোডটাই আমরা রান করব। সো পাইথন দিয়ে দিলাম মেইন ডট পাই নামে, এবার রান করলাম। ক্লাস ফ্লোট, অর্থাৎ এটা দশমিক টাইপ, ফ্লোটিং নাম্বার। এটা ফ্লোটিং নাম্বার। আমি আবার লিখে দিই ফ্লোটিং নাম্বার। আর এইটা হলো ইন্টিজার নাম্বার। প্রমাণ পাওয়া গেছে তো যে কোনটা কোন ধরনের টাইপ, আমি যেগুলো বললাম। এবার আমরা এই সিটাকে পাঠাই দেবো, এটা কেটে দিলাম, সিটাকে এবার পাঠাই দেবো। ওকে, তো আমি আবার রান করি পাইথন মেইন ডট পাই, দেন আমরা রান করলাম, সিটাকে পাঠাই দিলাম ক্লাস এসটিআর, অর্থাৎ এটা স্ট্রিং টাইপ বলে দিছে। সো এখানে আমি কমেন্ট করে লিখে দিলাম দিস ইজ স্ট্রিং টাইপ ভেরিয়েবল, দিস ইজ স্ট্রিং টাইপ ভেরিয়েবল। ওকে, এবার ডি নাম্বার, এটা বুলিয়ান টাইপ, এটা আমরা রান করে দেখব। সো টাইপ এখানে ডি দিয়ে দিলাম। ডি দেওয়ার পরে আমি যদি রান করি পাইথন মেইন ডট পাই, এই তো ক্লাস বুল চলে আসছে। আমি কিন্তু বলছিলাম যে বুলিয়ানকে সংক্ষেপে বুল বলা হয়। সো এইটাকে আমরা রেখে দিলাম দিস ইজ বুল টাইপ ভেরিয়েবল। ঠিক আছে, আশা করি বোঝা গেছে যে আমরা কোনটার টাইপ কিভাবে বের করব। আচ্ছা, পরের পার্টে আমরা যাচ্ছি। আচ্ছা, আদিত্য রয় রেইজ হ্যান্ড। আচ্ছা আদিত্য বল। হ্যাঁ, প্রিন্ট ফাংশন। হ্যাঁ, সিনট্যাক্স এরর দিবে। হ্যাঁ, না না, ভিন্ন ফাংশন দিলে সমস্যা নেই, এক একটার কাজ এক এক রকম। যেমন এই কাজটা তুমি অন্যরকম ভাবে করতে পারবা। আমি যদি এই, যেমন এই ডির মধ্যে, হ্যাঁ ডি, সরি ডি তো আছে আমাদের, আমরা এফ নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এফ এর মধ্যে আমরা একটা কাজ করব, এই টাইপ লিখবো। হ্যাঁ, এই টাইপটা দিলাম, সরি টাইপ ইরোর না, টাইপ হবে এটা।
টাইপ দিলাম, টাইপের পরে এর ভিতরে এ দিয়ে দিলাম, তাই না? অর্থাৎ এফ নামে ফাংশনের ভিতরে, এফ নামের এই ভ্যারিয়েবলের ভিতরে আমি এই টাইপ এটাকে পাস করে দিছি। এবার যদি আমি এফটাকে প্রিন্ট করি, এটাকে আমি কাট আউট করে দিলাম, এফটাকে প্রিন্ট করলাম, দেন যদি আমি কোডটা রান করি, পাইথন মেইন ডট পাই, এই ক্লাস ইন্টিজার কিন্তু চলে আসছে। অর্থাৎ চাইলে আমরা এই ফাংশনটাকে কোনো ভ্যারিয়েবলের ভিতরে ইউজ করতে পারবো। অর্থাৎ এখানে কি হলো, টাইপ এ মানে এই এর যে টাইপ, ইন্টিজার টাইপ, এই ইন্টিজার টাইপটা এফ নামে ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হইলো, ঠিক আছে? অর্থাৎ এফ নামে যে ভ্যারিয়েবলটা আছে এখানে, এই এ ভ্যারিয়েবলের যে টাইপটা আছে ইন্টিজার টাইপটা, এটা এখানে স্টোর হয়ে গেল। দেন আমরা প্রিন্ট করছি এফটাকে, তাই এখানে ক্লাস দিছে ইন্টিজার, ঠিক আছে? চাইলে আমরা এটা প্রিন্টের ভিতরে ইউজ করতে পারবো, আবার চাইলে ভেরিয়েবল আকারে ইউজ করতে পারবো। আচ্ছা, যাই হোক, এটা আমাদের রেফারেন্স হিসেবে থাকলো। এখানে আমরা এটা কমেন্ট আউট করে দিলাম। বোঝা গেছে কি? আচ্ছা, আমরা পরের পার্টে চলে যাচ্ছি। পরের পার্টে আছে টাইপ কাস্টিং ফাংশন। অর্থাৎ আমরা কিছু টাইপ কাস্টিং করব। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে স্ট্রিং বা ফ্লোট বা পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশযুক্ত সংখ্যা তৈরি, বা ফ্লোট বা স্ট্রিং থেকে পূর্ণ সংখ্যা তৈরি। যেমন আমি যদি একটা উদাহরণ দিই এখানে, আচ্ছা এগুলা এগুলা থাক, সমস্যা নেই, আমি তো কোনো কিছু প্রিন্ট করব না, এগুলো কমেন্ট করে দিই, ঝামেলা করবে আবার। আমি এ নামে একটা ভেরিয়েবল নিলাম, ওগুলো কমেন্ট করে দিছি, সো এগুলো আর এক্সিকিউট হবে না। অর্থাৎ আমি চাইলে মানে এই ভেরিয়েবলগুলো ইউজ করতে পারবো, মানে এগুলো আমি কমেন্ট করে দিছি, এগুলা মানে প্রোগ্রামিং ফাইলে নেই আমার আর, ঠিক আছে? এ নামে একটা ভেরিয়েবল নিলাম যেখানে আমি 10.5 রেখে দিলাম, 10.5টা আমি এর মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? অর্থাৎ এখন কাজটা কি হবে, এবার যদি আমি কি করি, বি নামে একটা ভেরিয়েবল নেই, এই বির মধ্যে আমি কি করব, আচ্ছা এই এটা 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 কিন্তু কি ফাংশন, সরি এটা কিন্তু কি টাইপ, এটা কিন্তু ফ্লোটিং টাইপ, কারণ এখানে দশমিক সংখ্যা আমি ইউজ করছি, ফ্লোটিং টাইপ। চাইলে আমরা এটাকে ইন্টিজার বানাইতে পারবো। কিভাবে? এই বি এর মধ্যে আমি ইন্টিজার নামে একটা ফাংশন আছে, এটা কল করে দিব, এই ইন্টিজার দিব, দেন এখানে একটা ফাংশন, অর্থাৎ এখানে এই প্যারেন্থিসিসটা দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেট, প্রোগ্রামিংয়ে ফার্স্ট ব্র্যাকেটকে বলা হয় প্যারেন্থিসিস। দিয়ে দেওয়ার পরে এখানে যদি আমি এই এটাকে পাঠাই দিই, অর্থাৎ এই ইন্টিজারের ভিতরে এটাকে পাঠাই দিলাম, এর মধ্যে কি আছে 10.5, দেন এই প্রিন্ট করবো আমি কাকে, আমি প্রিন্ট করবো এই বিটাকে। এবার আমি কোডটা রান করে দেখি। আচ্ছা, আমাদের কি টার্মিনালটা আবার ক্লোজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আবার ক্লোজ হয়ে গেছে, এটা একটা ঝামেলা, ভুল করে কেটে দিছি। আচ্ছা ঠিক আছে, এটা ওপেন করে নিলাম, এই তো। এখন এখন যদি আমি কি করি, এখন যদি আমি এটা রান করি, পাইথন মেইন ডট পাই, এই 10 এটা কিন্তু চলে আসছে, বাট এই 10টা কি আকারে আসছে দেখো, আমরা স্টোর করছিলাম 10.5 দিয়ে, বাট আসলো 10। কেন 10 আসলো? কারণ আমরা এই ভ্যারিয়েবলটাকে কি করছি, ইন্টিজারে কনভার্ট করছি, এই এখানে কনভার্ট টু ইন্টিজার। কিভাবে? টাইপ কাস্টিং এর মাধ্যমে। অর্থাৎ এই ইন্টিজার নামে ফাংশনটা কল করছি, এর ভিতরে এটাকে পাঠাই দিছি, পাঠাই দেওয়ার কারণে বি এর মধ্যে এই 0.5টাকে নাই করে দিছে, নাই করে দেওয়ার পরে 10টাকে স্টোর করছে। অর্থাৎ এই ফ্লোটিং টাইপ ভেরিয়েবলটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলছে এই ইন্টিজার টাইপ, অর্থাৎ এই ইন্টিজার ফাংশনটা। বোঝা গেছে? এটাকে বলে টাইপ কাস্টিং। অর্থাৎ আমরা কোনো একটা ভেরিয়েবলের টাইপকে চেঞ্জ করে অন্য টাইপে নিয়ে যাব। যেমন আমি একটা কাজ করি, তাহলে তোমাদের বিশ্বাস হবে। টাইপ যদি লিখে দিই এখানে, টাইপ আমরা লিখে দিলাম টাইপ অফ বি। এবার যদি আমি এটাকে রান করি, পাইথন মেইন ডট পাই, রান করলাম, দেখো ক্লাস ইন্টিজার চলে আসছে। কিন্তু আমরা কি করছি, আমরা এখানে 10.5 স্টোর করছি। এটাকে আরেকটু শর্টকাট নিয়মে করা যায়, যেমন এই বিটাকে কাটাই দিলাম, কাটাই দেওয়ার পরে এই পিনটাকেও কাটাই দিলাম। এবার আমরা কি করব, এই এটাকে ডিরেক্টলি ইন্টিজারে কনভার্ট করব। এটা কিন্তু ফ্লোটিং টাইপ, আমি আবার দেখাচ্ছি, এটা কিন্তু ফ্লোটিং টাইপ। টাইপ যদি দেই এই বিটাকে, সরি বি না এটাকে, এটা কিন্তু ফ্লোটিং টাইপ, বর্তমানে ফ্লোটিং টাইপ হিসাবে আছে। আমি এগুলোকে কিন্তু কমেন্ট করে দিছি, এগুলো আমার কোডের মধ্যে নেই, এগুলো আমার কোডের মধ্যে নেই, কমেন্ট করে দিয়েছি, কমেন্ট করে দিলে ওগুলো আর কাজ করবে না। সো এটা কিন্তু ফ্লোটিং টাইপ, এর মধ্যে আমি 10.5টা রাখছি, এবং টাইপ এ যদি আমি বের করি, এবার যদি আমি কোডটা রান করি, পাইথন মেইন ডট পাই যদি দিয়ে দিই, এই তো ক্লাস ফ্লোট চলে আসছে কিন্তু,
তাই না? এবার আমি ডিরেক্টলি এটাকে কি করব, ডিরেক্টলি আমি এটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেলবো। কিভাবে? এই টাইপটাকে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে প্রিন্ট ফাংশনের ভিতরে আমি ইন্টিজার নামে ফাংশনটা কল করে দিলাম, ইন্টিজার নামে ফাংশনটা দিয়ে দিলাম। অবশ্যই প্যারেন্থেসিস দিতে হবে, দেওয়ার পরে এর ভিতরে এটাকে পাস করে দিতে হবে। ঠিক আছে? এবার যদি আমি এটাকে রান করি, মেইন পাইথন মেইন ডট পাই, আচ্ছা এটা ঝামেলা হলো, পাইথন মেইন ডট পাই, হ্যাঁ দেখো 10 চলে আসছে। কিন্তু আমরা স্টোর করছি কি, স্টোর করছি 10.5, আসলো 10। অর্থাৎ আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করে ফেললাম, ফ্লোটিং থেকে ইন্টিজারে কনভার্ট করে ফেলছি। ঠিক আছে? এইটারও আবার একটু ভিতরে কারসাজি করা যাবে। আমি যদি টাইপ দিয়ে দিই এর ভিতরে আবার, অর্থাৎ ফাংশনের ভিতরে ফাংশন দিয়ে দিলাম, টাইপের মধ্যে ইন্টিজার ফাংশন, ইন্টিজার ফাংশনের ভিতরে এ। এবার যদি আমি এটাকে রান করি, পাইথন মেইন ডট পাই, তাহলে দেখো ক্লাস ইন্টিজার চলে আসছে। অর্থাৎ এটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। মানে এই টাইপটা দিছি, টাইপটা দিয়ে এই এর ভিতরে আবার ইন্টিজারটা দিয়ে দিছি। অর্থাৎ প্রথমে টাইপ দিছি, টাইপ ফাংশনের ভিতরে কি করছি, এই এ ভেরিয়েবলটাকে ইন্টিজারে কনভার্ট করে দিছি, যার কারণে ক্লাস আসছে ইন্টিজার। কিন্তু প্রথমে কিন্তু আসছিল ক্লাস ফ্লোট। এই তো, যখন আমরা প্রথম প্লেন টেক্সটটাকে রান করি তখন কিন্তু, অর্থাৎ মেইন প্রোগ্রামটাকে যখন রান করি তখন কিন্তু এটা কি আসছিল, ফ্লোট আসছিল। বাট যখন এটাকে একটু কারসাজি করলাম, টাইপ কাস্টিং করলাম, তখন কিন্তু এটা আবার কি হয়েছিল, এটা আবার তোমার ইন্টিজার হয়ে গেল। 10:30, 11:30, 8 মিনিট। আচ্ছা, এবার একটু স্ট্রিংটাকে দেখাই। বি এর মধ্যে আমি কি করব, এই 10টা দিয়ে দিলাম। এটা কিন্তু আর নাম্বার না, আমি কোটেশনের ভিতরে দিছি, এটা কিন্তু আর নাম্বার না, এটা কিন্তু স্ট্রিং হয়ে গেছে। এটা কিন্তু স্ট্রিং টাইপ হয়ে গেছে, স্ট্রিং টাইপ হয়ে গেছে। ঠিক আছে? এটা স্ট্রিং টাইপ হয়ে গেছে। এবার এইটাকে আমরা কি করব, আচ্ছা এটাকে আমি একটু প্রমাণ দেখাই তোমাদের, এটা স্ট্রিং টাইপ। প্রিন্ট যদি দিয়ে দিই, প্রিন্ট যদি দিয়ে দিই, আমি টাইপটাকে পাঠাই দিব, দেওয়ার পরে এখানে বিটাকে পাস করে দিব। ওকে, এবার যদি আমি এটাকে রান করি, পাইথন মেইন ডট পাই দিয়ে ক্লাস স্ট্রিং চলে আসছে, ক্লাস কিন্তু স্ট্রিং চলে আসছে। বুঝতে পারছো? মানে এটা কিন্তু স্ট্রিং। এবার এইটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু ইন্টিজারে কনভার্ট করে ফেলি। কিভাবে? এখানে ইন্টিজার দিব, ইন্টিজার তোমরা চাইলে ভ্যারিয়েবলের ভিতরেও করতে পারো। অর্থাৎ এখানে সি নামে একটা ভ্যারিয়েবল নিলা, নেওয়ার পরে এখানে ইন্টিজার দেবো, ইন্টিজার দেওয়ার পরে বিটাকে পাস করে দেবে, এটাও করতে পারো। আমি একটু শর্টকাট করতেছি, এই ইন্টিজারের ভিতরে আমি বিটাকে পাঠিয়ে দেবো। আবার এটার মধ্যে একটু টাইপটা দিয়ে দিই, টাইপটা এর ভিতরেই দিয়ে দেবো। অর্থাৎ টাইপের ভিতরে ইন্টিজারটাকে পাঠিয়ে দিলাম আমি, টাইপের মধ্যে এটাকে আবার ইন্টিজার করে পাঠিয়ে দিলাম। দেন যদি এই কোডটা রান করি, পাইথন মেইন ডট পাই ক্লাস ইন্টিজার চলে আসছে। কিছুক্ষণ আগে আসছিল স্ট্রিং, বাট এটাকে আমরা চেঞ্জ করে ইন্টিজার করে ফেলছি। স্ট্রিং এর একটা মজার খেলা আছে, যেমন আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আমি একটু জিনিস দেখাচ্ছি একটা। স্ট্রিংটা কি, স্ট্রিংটা যেমন আমি এখানে সি নামে নিলাম, সি এর মধ্যে এই 10 দিলাম। অর্থাৎ এই বি আর সি এর মধ্যে পার্থক্য আমি এটা কেটে দিলাম, এটাও কেটে ফেললাম। এটাও দেখো, এই বি আর সি এর মধ্যে পার্থক্য কি। ঠিক আছে? যেমন আমি এখানে ডি নামে একটা ভেরিয়েবল নিলাম, ডি এর মধ্যে আমি 10 দিয়ে দিলাম। ওকে, প্রিন্টের মধ্যে আমি এই কি করলাম, এই সি প্লাস ডি করে দিলাম। সি এর মধ্যেও 10, ডি এর মধ্যেও 10। এবার যদি আমি এটাকে রান করি, দেখো পাইথন মেইন ডট পাই 20 চলে আসছে। অর্থাৎ এই প্রিন্টের মধ্যে কি হলো, সি এর মধ্যে 10 আছে, ডি এর মধ্যে 10 আছে, দুটা যোগ করে কি হলো 20 চলে আসলো। তাই না? এবার একটা কাজ করব, দেখো এটা কিন্তু স্ট্রিং আকারে আছে, তাই না? এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে প্রিন্ট নিলাম, এর মধ্যে আমি একটা কাজ করব। এটা হলো এই ভ্যারিয়েবলের নাম কি, বি। বি এর মধ্যে কি আছে, 10টা আছে, 10টা কি স্ট্রিং আকারে আছে। এই বিটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে বির ভিতরে আবার এই সিটা যোগ করে দিলাম। এখন বলো তো আউটপুট কি আসবে? এটা কি যোগ করে দিবে, 10 + 10 করবে, 20 করে দিবে? না, কিন্তু এটা কি করবে একটু দেখো, এটা 1010 করে দিবে। পাইথন মেইন ডট পাই। আচ্ছা, এখানে আমাদের ইন্টিজার টু ইন্টিজারের কথা, আচ্ছা সরি সরি, আমাদের তো এটা ইন্টিজার তাই না, এসিটা তো ইন্টিজার, এটা তো ডিনামো স্ট্রিং। এইটাকে যদি আমরা, এটাকেও আমরা স্ট্রিং বানাই নিই, এটাকে আমরা স্ট্রিং বানাই ফেললাম। ঠিক আছে? অর্থাৎ দুইটাকে স্ট্রিং বানাই ফেললাম। এই স্ট্রিংগুলোকে আমি যদি যোগ করি,
মানে প্রথমে আমরা কি করছিলাম, প্রথমে ইন্টিজার আর স্ট্রিংকে যোগ করতে গেছিলাম, যার কারণে এরর দিছে যে ইন্টিজার আর স্ট্রিং তো যোগ করা যাবে না, তাই না? সো এই ক্ষেত্রে এখানে কি দিছে, এখানে আর কি আমরা দুটাই স্ট্রিং করে নিলাম, নেওয়ার পরে এটাকে যদি এবার আমি রান করি প্রিন্ট, আচ্ছা আমি যদি পাইথন মেইন ডট পাইটা দিয়ে দিই, তাহলে দেখো 1010 করে দিছে। কিন্তু এই দুটা 10, এই দুটা 10 আর 10 যোগ করলে কি হয়, 10 আর 10 যোগ করলে হয় 20, 10 আর 10 যোগ করলে 20 হয়, 10 প্লাস 10 ইজ ইকুয়াল 20 হয়, তাই না? বাট এখানে কি হলো, এখানে আউটপুট আসছে কিন্তু 1010। কেন এমনটা আসলো? স্ট্রিং কোনো প্রকার ক্যালকুলেশন করতে পারে না, বোঝা গেছে? অর্থাৎ আমরা ইন্টিজার যেখানে ক্যালকুলেশন করলাম 10 প্লাস 10 করে 20 করলাম, বাট স্ট্রিং কোনো প্রকার ক্যালকুলেশন যায় না। এখানে কাজটা কি হয়েছে, এই 10-এর সাথে এই যে 10টা দেখতেছো, এই 10-এর সাথে, আচ্ছা আমি কমেন্ট করে বুঝাই তাহলে সুবিধা হবে, কমেন্ট দিই এখানে। এই 10-এর সাথে যে আমরা বি এর সাথে যে সিটা যোগ করছি নি, বি কি 10, 10টা কি স্ট্রিং, এটা তো ইন্টিজার না, এই 10-এর সাথে এই সিটা যোগ করে দিয়েছে, সিও কি 10, এভাবে 10টা যোগ হয়ে গেছে। অর্থাৎ এই দুইটা মাঝখানে প্লাস হয়নি, মাঝখানে কিন্তু প্লাস হয়ে এটা কিন্তু 20 করেনি, এটা কিন্তু এখানে 20 করেনি, এরা কি করছে, এরা পাশাপাশি যুক্ত হয়ে 1010 করে দিছে। এটা হলো স্ট্রিং, মানে স্ট্রিং কোনো প্রকার ক্যালকুলেশনে যায় না, ঠিক আছে? স্ট্রিং কোনো প্রকার ক্যালকুলেশনে যাবে না, স্ট্রিং জাস্ট পাশাপাশি বসে তোমার কোনো একটা কাজ করে দিবে, এটাই। আর তুমি যদি ইন্টিজার বা ফ্লোট করো তাহলে কিন্তু ক্যালকুলেশনে যাবে, তাহলে 10 প্লাস 10 এরকম 20 করবে, যেমন এখানে 20 করছিল, 10 প্লাস 10 আমরা 20 করছি কারণ দুইটা ইন্টিজার ছিল। বাট এখানে কি হয়েছে, এখানে আমরা 10 প্লাস 10 করছি, এটা পাশাপাশি বসে কি করছে একটা আর কি, পাশাপাশি বসে 1010 করে দিছে। আচ্ছা নাজিম, মানে কোটেশন বলতে এই তো এখানে যে কোটেশন দেওয়া আছে না, হ্যাঁ এটা আসলে পাশাপাশি বসে যাবে, মানে ক্যালকুলেশন করবে না এরা। যেমন এখানে এই দুইটা কি ছিল, এই সি আর ডি, মানে এরা ইন্টিজার ছিল না, ইন্টিজার থাকার কারণে কি হয়েছে, 10 প্লাস 10 করে 20 হয়েছে, তাই না? বাট যখন এটা ইন্টিজার থাকবে না, মানে দুইটাই স্ট্রিং, স্ট্রিং কোনো প্রকার ক্যালকুলেশনে যায় না, যেমন বি এটা কিন্তু স্ট্রিং, এটা কিন্তু ইন্টিজার না, কারণ আমরা কোটেশনের মধ্যে 10টাকে দিছি, যার কারণে 10ও স্ট্রিং, স্ট্রিং হয়ে যাবে কোটেশনের মধ্যে তুই যাই দে। যেমন তুই এখানে যদি 1000 দেশ, তাও কিন্তু এটা 1000 মানে যে নাম্বারই দেওয়া হোক সেটা স্ট্রিং হয়ে যাবে। হ্যাঁ পাশাপাশি বসে যাবে, খালি পাশাপাশি শুধু বসে যাবে, মানে কোনো প্রকার ক্যালকুলেশনে এটা যাবে না, শুধু পাশাপাশি বসে যাবে এটা। মানে এখানে যদি আমরা টেক্সট কোনো কোনো টেক্সট দেই, এটাও কিন্তু স্ট্রিং হয়ে যাবে। হ্যাঁ এরর তো দিছে, এই তো এরর দিছিল। আমরা এখানে প্রথমে কি করছিলাম, প্রথমে বিটা কিন্তু ইন্টিজার ছিল, সরি বি না, এই সিটা ইন্টিজার ছিল, পরে আমি সিটাকে কিন্তু ইয়া করছি, যেমন এখানে আমি একটা কাজ করলাম, এই সিটাকে ইন্টিজার করলাম, বিটাকে কি করলাম, বিটাকে স্ট্রিংই রাখলাম। এবার আমি ইন্টিজার আর স্ট্রিংটা যোগ করব, ইন্টিজার কি সি আর বিটা কি স্ট্রিং, এবার কিন্তু একটা ইরোড দিবে, কারণ ইন্টিজার আর স্ট্রিং কখনো যোগ হইতে পারে না, সেম টাইপ হইতে হবে, ভ্যারিয়েবল টাইপটা সেম হইতে হবে, অর্থাৎ ইন্টিজার ইন্টিজারের সাথে যুক্ত হবে, স্ট্রিং স্ট্রিং এর সাথে যুক্ত হবে, তাই না? আমি যদি রান করি পাইথন মেইন ডট পাই, একটা লাল বাতি জ্বলাই দিবে, লাল বাতি কিন্তু জ্বলাই দিছে। ক্যান নট অনলি, কি লিখছে, আচ্ছা এটা পড়তে পারতেছি না আমি, কি লিখছে কনক্যাটিনেন্ট, আচ্ছা যাই হোক, ও কনক্যাট, কনক্যাট করা বুঝাইছে, ক্যান নট অনলি কনক্যাট স্ট্রিং অর ইন্টিজার, অর্থাৎ কনক্যাট করতে পারছে না। কনক্যাট মানে কি, কনক্যাট মানে যোগ করা, অর্থাৎ বি আর সিটাকে কনক্যাট করতে পারতেছে না, বোঝা গেছে? মানে বি আর সিটাকে যোগ করতে পারতেছে না, কারণ সিটা হলো ইন্টিজার আর বিটা হলো স্ট্রিং, এই কারণে যোগ করতে পারতেছে না। বাট এইটাকেও যদি আমরা স্ট্রিং বানাই দিই, তাহলে কিন্তু আবার যোগ করতে পারবে, স্ট্রিং বানাই দিলাম, এটাকে এটা কিন্তু যোগ করতে পারবে। পাইথন যোগ মা মানে যোগ না, এটাকে আসলে পাশাপাশি বসাই দিবে আর কি, মেইন ডট পাই পাশাপাশি বসাই দিল 1010। আবার এইটাকে যদি একটা কাজ করি, দুইটাই আবার কেটে দিলাম, দুটাকেই ইন্টিজার করে দিলাম, তাহলে কিন্তু আবার কি হয়ে যাবে, তাহলে কিন্তু আবার মানে ক্যালকুলেশন হয়ে যাবে, তাহলে কিন্তু 20 আসবে। আমি একটু দেখাই, আচ্ছা এখানে রান করি আমি, হ্যাঁ পাইথন, আচ্ছা এখানে আমি এটা রান করি, বারবার টার্মিনাল ওপেন করবো না, রান পাইথন ফাইল, 20 এসে গেছে, দেখা যাচ্ছে এখানে কিন্তু 20 চলে আসছে, কারণ এখানে ক্যালকুলেশন চলে গেছে। বাট এটাকে যখন স্ট্রিং হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে তখন কিন্তু আর ক্যালকুলেশন হবে না, তখন এটা পাশাপাশি বসে যাবে। আবার আমি রান করি পাইথন ফাইলটা, এই তো 1010 হয়ে গেছে। যাই হোক, আশা করি বোঝা গেছে ব্যাপারটা কি। আর আজকে এ পর্যন্ত থাকতেছে, নেক্সট ক্লাসে হয়তোবা আমরা ফুল ক্লাসটা শেষ করে ফেলবো, একদম অপারেটর, স্টেটমেন্ট, লুপ থেকে শুরু করে বেশ কিছু প্রবলেম সলভ করব। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন?